আসসালামু আলাইকুম, আদাব। আজকে আমরা জানতে চাচ্ছি আমাদের মেট্রোপলিটন ইউনিভার্সিটির সেন্টার ফর স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ইনোভেশন কর্তৃক পরিচালিত একটি প্রজেক্ট ঘাসফুল সম্পর্কে। এই প্রজেক্টটি যারা পরিচালনা করেছেন তাদের মধ্য থেকে টিম লিডস সারোয়ার আহমেদ ইমরান ভাইয়ের কাছ থেকে আমরা প্রথমেই জানতে যাব, আপনারা যে তথ্য এবং প্রতিবেদন সংগ্রহ করেছেন এবং অনেকগুলো প্রতিবেদন আপনারা তৈরি করেছেন, সেই প্রতিবেদন থেকে আপনার প্রতিবেদনটি সম্পর্কে যদি কিছু আমাদেরকে বলেন। আচ্ছা, ঠিক আছে। প্রথমত হচ্ছে আমাদের যে প্রজেক্টটা ছিল, প্রজেক্ট ঘাসফুলটা মূলত হচ্ছে ইনফর্মাল ইকোনমি বা অনানুষ্ঠানিক অর্থনীতির উপর ভিত্তি করে বানানো একটি প্রজেক্ট। সো আমরা এই প্রজেক্টের কাজ করার সময় সিদ্ধান্ত ছিল যে আমরা কাজ করব এমন মানুষদেরকে নিয়ে যারা সরাসরি খুব গভীরে থেকে অনানুষ্ঠানিক অর্থনীতির সাথে সম্পর্কিত। ওই লক্ষ্য থেকেই মূলত আমাদের কয়েকজন মানুষের জীবন গল্প নিয়ে কাজ করা হয়েছে, এবং তার মধ্যে থেকে আজকে আমরা যে গল্পটা নিয়ে কথা বলতে যাচ্ছি বা যে প্রতিবেদনটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে সংগ্রামের ছায়ায় শক্তির আলো, যেটার নাম, এবং যেটা মূলত কাজ করা হয়েছে একজন খালাকে নিয়ে, যে হচ্ছে মূলত এক মেসে বা বাসায় রান্না বান্না করেন। একজন খালা যে মূলত একজন খালা এমন না, একজন খালার মাধ্যমে আমরা বোঝাতে চাচ্ছি যে এইরকম এই পেশায় যারাই আছেন সমাজে সবার জীবন সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আমরা এখানে। ধন্যবাদ। আপনি আপনার প্রতিবেদনে একটি উপমা ব্যবহার করেছেন, বয়স হিসেবে গ্রীষ্ম। এই উপমাটি ব্যবহার করার পেছনে আপনার ভাবনাটি কি ছিল? আচ্ছা, আমি যদি জিনিসটা একটু পরিষ্কার করি, প্রথমেই হচ্ছে যারা মূলত ম্যাচে বা বাসায় রান্না বান্না করেন, হাউস হোল্ডে মানে হেল্পিং হ্যান্ড হিসেবে থাকেন, ওনারা মূলত আপনি খেয়াল করবেন যে দিনে কোনো নির্দিষ্ট এক বেলা বা দুই বেলা রান্না করেন, জিনিসটা এরকম না। ওনারা দেখা যায় 3 বেলাই অন্যের বাসায় রান্না করেন, নিজের বাসায়ও রান্না করেন। তো পুরোপুরি দেখলে জিনিসটা হচ্ছে কি, ওনারা পুরাটা সময় রান্নার মধ্যেই থাকেন, এবং রান্না কিন্তু আগুন ছাড়া হয় না। তার মানে রান্নাঘরে যখন কেউ রান্না করে বা আপনি যখন আপনার মায়ের সাথে কথা বলেন, আপনি জানতে পারবেন যে রান্নাঘরের সিচুয়েশনটা কিরকম থাকে, কত গরম থাকে। শীতকালেও তাদের জন্য গ্রীষ্ম, বসন্তকালও গ্রীষ্ম, তাদের জন্য গ্রীষ্মকালও গ্রীষ্ম। সেই চিন্তা ভাবনা থেকে মূলত আমার লেখা যে বয়সের হিসাবটা গ্রীষ্মে, ওনার বয়স যতই বাড়তেছে গ্রীষ্মকাল তো ওনার শেষ হচ্ছে না মূলত। বুঝতে পারলাম। এবারে আপনার কাছে জানতে চাচ্ছি, মিনারা বেগমের জীবন আপনাকে ইনফর্মাল ইকোনমিতে থাকা নারীদের ভূমিকা নিয়ে নতুন করে কি ভাবতে বাধ্য করেছে? আচ্ছা, আমি প্রথমে একটা তথ্য দিতে চাই। বাংলাদেশে মূলত যে সকল নারীরা কোনো না কোনো কর্মসংস্থানে আছেন, কোনো না কোনোভাবেই টাকা উপার্জন করতেছেন, এদের মধ্যে 90%-এরও বেশিরভাগ নারীরা হচ্ছেন কোনো ফর্মাল ইকোনমিতে নাই, আনুষ্ঠানিক কোনো অর্থনীতির ভিতরে তারা নাই। তার মানে হচ্ছে 90%-এর বেশিরভাগ নারীরাই হচ্ছে অনানুষ্ঠানিক অর্থনীতির ভিতরে আছেন। এই অনানুষ্ঠানিক অর্থনীতিটা কোনো গণনার ভিতরে পড়তেছে না। কেউ জানে না যে কতজন নারী কোথায় কাজ করতেছে, অথবা কতজন নারীর কত টাকা উপার্জন হচ্ছে এবং সেটা কোথায় কিভাবে খরচ হচ্ছে। কিন্তু খরচ তো হচ্ছে, এই টাকাটা তো ঘুরে ফিরে আমাদের দেশেই আসতেছে, আমাদের দেশের ভিতরে পরিচালনা হচ্ছে। আমাকে এইটা ভাবাইতে বাধ্য করছে যে বাংলাদেশের এখনো কত কাজ করা বাকি এই সকল নারীদেরকে নিয়ে, যাদেরকে একটা ফর্মাল ইকোনমির ভিতরে নিয়ে আসা, এরা যত টাকাই উপার্জন করুক সেটাকে একটা হিসেবের ভিতরে নিয়ে আসা যে এই নারীটা এখানে কাজ করতেছে, এই তো টাকা উপার্জন করতেছে, এবং তাকে একটা সামাজিক মর্যাদা দেয়া যে সেই কাজটা করতেছে। আপনি একটু চিন্তা করলে দেখবেন, বাংলাদেশে একজন পুরুষ কাজ করলে যেভাবে সামাজিক মর্যাদা পায়, একজন নারী কাজ করলে সেই রকম সামাজিক মর্যাদাটা পায় না। তো আমাকে এটাই ভাবাইতে শিখাইছে যে এই ধরনের কাজগুলো যারা করতেছে এদের সামাজিক মর্যাদাটা আসলে ওই রকম পাচ্ছেন কিনা যতটুকু তাদের পাওয়া উচিত। ধন্যবাদ। পরের প্রশ্নে যদি আমরা যাই, মেসের বুয়ার কাজ বা মেসের খালাদের যে কাজ, যেটা প্রায় অদৃশ্য, এই শ্রমটা আপনি কিভাবে গল্পে দৃশ্যমান করতে চেয়েছেন? গল্পটা মূলত বা প্রতিবেদনটা মূলত আমাদের এইরকম করার পিছনে প্রথম উদ্দেশ্যটাই ছিল অনানুষ্ঠানিক অর্থনীতির আমরা ওইসব মানুষ নিয়ে কাজ করতে চাচ্ছিলাম যাদেরকে মানুষ মূলত দেখে না, ওইভাবে চিন্তা করে না যে এই মানুষটাও সমাজের জন্য বা দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। ওই দিক থেকেই মূলত মেসের খালাদের কথা প্রথমে আমাদের মাথায় আসছে যে এটাও তো অনানুষ্ঠানিক অর্থনীতিতেই পড়ে, কিন্তু এদের কথা তো দেশের মানুষ এইভাবে চিন্তা করতেছে না।
আমরা মূলত এইটুকুই চাইছিলাম যে এইরকম একজন খালার গল্প তুলে ধরার মাধ্যমে বাকি খালাদের যে অবস্থা আছে ওইটা মানুষের মনে একবার অন্তত পক্ষে জাগ্রত করা, যে আমাদের দেশে এই এই ধরনের পেশা বা এই পেশায় অনেক মানুষ আছে, অনেক খালা আছে যারা মূলত কাজ করতেছে এবং এদের জীবনটা কিভাবে চলতেছে মানুষ একবার ভাবুক যে এদেরকে নিয়ে। আমরা আমাদের উদ্দেশ্য এইটুকুই ছিল। আহ, সরকারি কোনো সহায়তা না পাওয়ার অভিজ্ঞতা মিনারা খালার দৃষ্টিভঙ্গিকে কিভাবে প্রভাবিত করছে? গল্পটা যারা পড়েছেন বা প্রতিবেদনটা যারা পড়েছেন তাদের জন্য আমি একটু বলি। সরকারি কোনো ধরনের সহায়তা এখন পর্যন্ত মিনারা বেগম পাননি। আহ, আপনি একটু চিন্তা করে দেখেন, কারো জীবন যখন মিজারেবল বা একটু কষ্টে যাচ্ছে, দুর্বল যাচ্ছে, ওই সময় রাষ্ট্রের নাগরিক হিসেবে সে কিছু না কিছু একটা আশা করে সরকারের থেকে পাবে। যখন পায় না তখন সে স্বভাবতই রাষ্ট্রের প্রতি, দেশের প্রতি তার ভিতরে ছোট একটা ক্ষোভ থাকে। আমার কাছে মনে হয় মিনারা বেগমের ভিতরে ওই ছোট ক্ষোভটা আছে এবং এটা এইভাবেই মূলত তার জীবনকে প্রভাবিত করছে। সবকিছুতেই মূলত একটা চাহিদা থাকে যে আমি দেশের এইখানে যাচ্ছি, চিকিৎসা ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে আমার তো পাওয়া উচিত। এটা প্রভাবিত করে, নেগেটিভলি প্রভাবিত করে। আহ, আপনার এই প্রতিবেদনটিতে কর দেওয়ার বিষয়ে তার অনাগ্রহ, এই অংশটি কি রাষ্ট্রের প্রতি এক ধরনের নীরব প্রতিবাদ বলে আপনি মনে করেন? কর দেয়া মূলত একটা ফর্মাল ইকোনমির বিষয় বা আনুষ্ঠানিক অর্থনীতির বিষয়। যেহেতু অনানুষ্ঠানিক অর্থনীতিতে আছেন তো উনি কর দিচ্ছেন না। ওনাকে যখন কর দেওয়া সম্পর্কে বলা হয়েছে তখন উনি বলেছেন যতটুকু ইয়ে হয় যে আহ, কর দিলে উনি আসলে পাচ্ছেন কি। আপনি যদি একজন সাধারণ নাগরিকের জায়গা থেকে চিন্তা করেন, প্রশ্ন যুক্তিযুক্ত। আমি কর দিব, আমি কর দিয়ে আমি যদি কিছু না পাই তাহলে আমি কেন কর দিব, বা আমার কেন কর দেওয়া প্রয়োজন? শুধু এই দেশে থাকার জন্য কর দেওয়া প্রয়োজন? এটা তো কোনো রাষ্ট্রের দায়িত্ব হইতে পারে না। রাষ্ট্রের উচিত রাষ্ট্রের দায়িত্ব সম্পূর্ণ করা, তারপর একটা মানুষ কর দেবে। ওই জায়গা থেকে মিনারা বেগমের দৃষ্টিভঙ্গি মূলত এইরকমই ছিল, যার কারণেই মূলত উনি এই ধরনের একটা বক্তব্য বলেছেন এবং উনার এইটার মাধ্যমে মূলত উনার তো কিছু করার নাই এখানে। উনি যদি কর চায়, কর দেওয়ার জন্য বাধ্য করে, ওইটার জন্য তো ওনার কিছু করার নাই, কারণ উনি নাগরিক, উনি বাধ্য করা হইলে উনি দিতে বাধ্য। সেই জন্যই মূলত এখন যে দিচ্ছেন না বা না দেওয়ার মাধ্যমে আমার মনে হয় উনি নীরব প্রতিবাদটাই করেছেন যে উনি পাচ্ছেন না কিছু, রাষ্ট্র ওনাকে কিছু দিতে পারছে না, সেই জন্যই মূলত উনি কর দিচ্ছেন না। আহ, আপনি কি মনে করেন এই প্রতিবেদনটি সামাজিক নিরাপত্তা ব্যবস্থার একটি বড় ফাঁক আমাদের সবার মাঝে তুলে ধরে? সামাজিক নিরাপত্তা ব্যবস্থা বলতে আহ, আমি ওইভাবে চিন্তা করি না, তবে আমি এইটুকু চিন্তা করি যে সামাজিক পরিস্থিতির বিষয়ে আমাদেরকে ভাবায় যে আমাদের সমাজে তো এমন না যে একটা পেশা, দুইটা পেশা বা তিনটা, 300 পেশা, 400 পেশা আছে, অনেক পেশা আছে, মানুষ অনেক পেশায় কাজ করে। শুধুমাত্র অনানুষ্ঠানিক অর্থনীতির ভিতরে 450-এর বেশি পেশা আছে। এতগুলা পেশার মধ্যে আমাদের অবশ্যই এইটা ভাবা উচিত যে সমাজ এই অনানুষ্ঠানিক অর্থনীতির মানুষদেরকে নিয়ে মূলত কিভাবে চিন্তা ভাবনা করতেছে। আমাকে এই জিনিসটা ভাবায়, নিরাপত্তার বিষয় অতটা ভাবায় না। ধন্যবাদ। আমরা আপনার প্রতিবেদনটিতে দেখতে পাই তিনি বলেছেন উচ্চ শ্রেণীর মানুষরাই ভেদাভেদ তৈরি করে। হুম। এই পর্যবেক্ষণটাকে আপনি কতটা গুরুত্বপূর্ণ মনে করেন? আহ, একজন নিম্ন আয়ের মানুষ অথবা একজন সমাজের একটু নিচে থাকা দুর্বল মানুষদের থেকে মূলত এই ধরনের বক্তব্যটাই আমাদেরকে আমাদের সমাজের আসল চরিত্র ফুটিয়ে তোলে। আপনি যখন খেয়াল করবেন উচ্চবিত্তরা যখন উচ্চবিত্তদের সাথে থাকে বা কথাবার্তা বলে তখন কিন্তু এই ধরনের স্টেটমেন্ট অথবা কথাবার্তা আসে না। কিন্তু যখন উচ্চবিত্তরা নিম্নবিত্তের সাথে আসে তখন নিম্নবিত্তরা এই ধরনের জিনিসপত্র ফিল করে, সেই জন্যই মূলত এই ধরনের স্টেটমেন্ট দেয় বা উনি দিয়েছেন। সো আমার কাছে মনে হয় যে মিনারা বেগম যেটা বুঝাতে চেয়েছেন যে মূলত সমাজের উচ্চবিত্তরাই মূলত ভেদাভেদটা সৃষ্টি করে। নিম্নবিত্তদের মধ্যে আসলে একজন রিক্সা চালক কখনোই চিন্তা করে না যে একজন জুতা সেলাইকারক বা মুচি উনি কিভাবে কি করতেছেন, ওনার কাজটা কিরকম। অথবা একজন রিক্সা চালক কখনোই চিন্তা করে না যে একজন চায়ের টঙের মামা ওনার কাজটা ছোট, বা এরকম একজন মেসের বুয়ার কাজটা ছোট। নিম্নবিত্তের মানুষদের জন্য তার জীবনে চলে ফিরে খাওয়াটাই মূলত ইম্পর্টেন্ট। সে তার জীবনের বাইরে অন্য জীবনকে কখনোই মানে ওইভাবে যাচাই বাছাই করে না বা পর্যালোচনা করে না। কিন্তু উচ্চবিত্তের মানুষদের ক্ষেত্রেই মূলত দেখা যায় যে ভেদাভেদ। ওনারা অনেক সময় খেয়াল করা যায় যে নিম্নবিত্ত মানুষদের সাথে মিশতে পারছেন না অথবা ঠিক মতো
কমিউনিকেশনটা হচ্ছে না, একটা ভেদাভেদ থেকেই যায় যে উনি এই পেশার, ওর এই কাজ করে, ওর ইনকাম কম। ওই দিক থেকে মূলত আমার কাছে মনে হয় যে এই জিনিসটা নিম্নবিত্তের মানুষদেরকে তো অবশ্যই ভাবায়, আমাদেরকেও ভাবায়। ধন্যবাদ। এবারে জানতে চাচ্ছি, আপনি কি চান পাঠক এই গল্প করে কোনো প্রশ্ন নিজেকে করুক? আমি এতটুকু চাই যে পাঠক এই গল্পটা পড়ুক, পড়ে একবার চিন্তা করুক যে আমাদের সমাজে এরকম কত খালা আছেন যারা মেচে বা কারো বাসায় কাজ করতেছেন, তাদের জীবনটা কিভাবে চলে, তারা তাদের জীবনকে নিয়ে কিভাবে ভাবে এবং কিভাবে তাদের জীবনটা পার করতেছে। আমরাও তো পার করতেছি, তারাও পার করতেছে, আমাদের জীবন তাদের জীবনের পার্থক্য। এবং আমি এইটুকু চাই যে ভেদাভেদটা যেন না হোক, পাঠকরা চিন্তা করুক, চিন্তা করার পরে সে সিদ্ধান্ত নিক আমি কিরকম ব্যবহার করবো, আমার কিরকম ব্যবহার করা উচিত প্রত্যেকটা পেশার মানুষের সাথে। আহ, আমাদের যে নীতি নির্ধারকরা রয়েছেন ওনাদের জন্য মিনারা বেগমের এই প্রতিবেদনটি থেকে এক লাইনের কি বার্তা আপনি দিতে চান? এক লাইনের বার্তায় আমি এটুকুই বলতে চাই, আমাদের সবার এই ধরনের পেশাগুলোর প্রতি মনোযোগী হওয়া উচিত, এই ধরনের পেশাগুলোকে পর্যালোচনা করা উচিত এবং সর্বোচ্চ চেষ্টা করা উচিত কিভাবে এই ধরনের পেশাগুলোকে ফর্মাল ইকোনমির ভিতরে নিয়ে আসা যায় এবং দেশের জন্য একটা উপকারী বা সুদূর প্রসারী কিছু করা যায়। এবারে সর্বশেষ প্রশ্ন, প্রজেক্ট ঘাসফুল এর সামগ্রিক প্রেক্ষাপটে এই গল্পের গুরুত্ব আপনি কিভাবে দেখেন? আহ, তোমার প্রশ্ন যেটা ছিল, প্রজেক্ট ঘাসফুলের চিন্তা ভাবনা থেকে আমি এই গল্পের গুরুত্বটা কিভাবে দেখি। প্রজেক্ট ঘাসফুল মূলত অনেকগুলা প্রতিবেদন, অনেকগুলা মানুষের জীবন নিয়ে, পেশা নিয়ে করা একটা প্রজেক্ট। সেইখানে এই গল্পের আলাদা একটা মর্যাদা রয়েছে, আলাদা একটা মর্মার্থ রয়েছে যে এই গল্পটা এই পেশার মানুষগুলো কিভাবে সমাজে আছে এবং কিভাবে তাদের জীবন পরিচালিত করছে সেই জিনিসটা ফুটে উঠেছে। আমি মনে করি এই গল্পটা প্রজেক্ট ঘাসফুলকে যথাযথ প্রভাবিত করে অন্যান্য সবগুলা গল্পের মতোই, এবং ইনফর্মাল ইকোনমি বা অনানুষ্ঠানিক অর্থনীতির উপরেও এই প্রতিবেদনটা আসলে তার ছাপ রেখে যাবে। থ্যাংক ইউ রাতুল। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত শ্রোতা, আপনারা এতক্ষণ শুনলেন আমাদের মেট্রোপলিটন ইউনিভার্সিটি সেন্টার ফর স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ইনোভেশনের পরিচালিত প্রজেক্ট ঘাসফুলের একটি প্রতিবেদন সম্পর্কে, যিনি নিজে সেই প্রতিবেদনটি তথ্য সংগ্রহ করেছেন এবং প্রতিবেদনটি তৈরি করেছেন ওনার মুখ থেকে সেই প্রতিবেদন সম্পর্কে। অসংখ্য ধন্যবাদ।